ঢাকা সেই রাতটা ছিল একদম সাধারণ, কিন্তু সেই রাতেই বদলে যায় একটি রাজনৈতিক ইতিহাস। হঠাৎ করেই একজন শীর্ষ রাজনীতিবিদকে গুম করে ফেলা হয়। কোনো ওয়ারেন্ট নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু একটাই সত্য, তিনি আর বাসায় ফিরে আসেননি। পরিবার অপেক্ষা করছে, দল অপেক্ষা করছে, দেশ অপেক্ষা করছে, কিন্তু নীরবতা আরও গভীর হয়েছে। আর এই ঘটনার পেছনে প্রশ্ন উঠেছে, এটা কি নিছক একটি নিরাপত্তা অভিযান ছিল, নাকি রাজনৈতিক সময়ের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর একটি? আর সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো, যেই মানুষকে নিয়ে এত রহস্য, কিছুদিন পরে তার খোঁজ মেলে ভারতের শিলং শহরে। কিন্তু প্রশ্ন আজও রয়ে গেছে, তিনি সেখানে গেলেন কিভাবে? হ্যালো বন্ধুরা, আমি আশিক জ্যাকি। ওয়েলকাম টু বায়োমোটিভেটস, যেখানে আমরা তুলে ধরি রাজনীতি, রহস্য আর বাস্তব জীবনের অসাধারণ গল্প। 1962 সালের 30শে জুন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের শিকদারপাড়া গ্রাম। এক সম্ভ্রান্ত মৌলভী পরিবারে জন্ম নেন সালাউদ্দিন আহমেদ। তার বাবা মৌলভী সাইদুল হক এবং মা বেগম আয়েশা হক। একটি শান্ত, ধর্মীয় ও শিক্ষিত পরিবেশে তার শৈশব কাটে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন আলাদা ধাঁচের, পড়াশোনায় মনোযোগী, শান্ত স্বভাবের এবং অত্যন্ত মেধাবী। 1977 সালে তিনি শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় রেকর্ড ফলাফল নিয়ে উত্তীর্ণ হন। এরপর চট্টগ্রাম কলেজ থেকে 1979 সালে এইচএসসি সম্পন্ন করেন কৃতিত্বের সঙ্গে। তারপর আসে জীবনের সবচেয়ে বড় অধ্যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়। 1980 সালে তিনি আইন বিভাগে ভর্তি হন। 1984 সালে এলএলবি অনার্স সম্পন্ন করেন এবং 1986 সালে এলএলএম শেষ করেন। কিন্তু শুধু পড়াশোনা নয়, তার ভেতরে তখন জ্বলছিল আরেক আগুন, রাজনীতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি যুক্ত হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সঙ্গে। তিনি কেন্দ্রীয় সহসভাপতি এবং একসময় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে একাধিকবার গ্রেপ্তার হন এবং কারাবরণও করেন। 1991 সাল বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সময় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হলে সালাউদ্দিন আহমেদ দায়িত্ব পান প্রধানমন্ত্রীর সহকারী এবং একান্ত সচিব হিসেবে। এটাই ছিল তার প্রশাসনিক জীবনের শুরু, কিন্তু তার লক্ষ্য ছিল আরও বড়। 1996 সালে তিনি প্রথমবার কক্সবাজার 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর একে একে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম জাতীয় সংসদে তিনি একই আসন থেকে জয়ী হতে থাকেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে। এই সময় কক্সবাজার সহ বিভিন্ন অঞ্চলে সড়ক, সেতু এবং অবকাঠামো উন্নয়নে তার ভূমিকা ব্যাপকভাবে আলোচিত হয়। গ্রামের সেই ছেলে এখন রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু রাজনীতির বাস্তবতা কখনো স্থির থাকে না। 2006 সালের পর তিনি চলে যান বিরোধী রাজনৈতিক অবস্থানে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য। কক্সবাজার জেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। তার বক্তব্য, তার রাজনৈতিক অবস্থান সবকিছুই তাকে জাতীয় রাজনীতিতে শক্তিশালী কণ্ঠে পরিণত করে। কিন্তু তখনই আসে সেই ভয়ঙ্কর অধ্যায়। 2015 সালের 10 মার্চ ঢাকা উত্তরা এলাকা, একটি সাধারণ রাত। হঠাৎ বদলে যায় ইতিহাস। কিছু অজ্ঞাত ব্যক্তি নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যায়। তারপর সম্পূর্ণ নিখোঁজ। পরিবার, দল, দেশ সবাই খুঁজে বেড়ায় তাকে। আন্তর্জাতিক মিডিয়ায় এ ঘটনাকে বলা হয় এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। 61 দিন অন্ধকারের পর 2015 সালের 12 মে ভারতের মেঘালয়ের শিলং শহরে তাকে পাওয়া যায়। তিনি বলেন, আমাকে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে গিয়েছিল, আমি জানি না কিভাবে এখানে এলাম। এরপর শুরু হয় দীর্ঘ নির্বাসিত জীবন, প্রায় 9 বছর। শিলংয়ে নির্জনতা, পরিবার থেকে দূরত্ব, সবকিছু মিলিয়ে এক কঠিন সময় পেরিয়ে যায়, কিন্তু ইতিহাস থেমে থাকে না। 2024 সালের 11ই আগস্ট, 9 বছর পর তিনি বাংলাদেশে ফিরে আসেন। বিমানবন্দরে হাজারো মানুষের ভিড়, চোখে জল, হৃদয়ে আবেগ। তিনি বলেন, আমি ফিরে এসেছি, লড়াই এখনো শেষ হয়নি। এরপর তিনি আবার সক্রিয় হন রাজনীতিতে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। 2026 সালের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি কক্সবাজার 1 আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর আসে সবচেয়ে বড় ঘোষণা, তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। যিনি একদিন নিখোঁজ ছিলেন, আজ তিনি দেশের আইন শৃঙ্খলার দায়িত্বে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নতুন যাত্রা শুরু হয়। আইন শৃঙ্খলা, সীমান্ত নিরাপত্তা, মানবাধিকার সবকিছুতেই আসে নতুন দৃষ্টিভঙ্গি। তিনি বলেন, আমি গ্রামের ছেলে, আমি জানি কষ্ট কি, আমি জানি সংগ্রাম কি। তবে দায়িত্ব সহজ নয়। অতীতের স্মৃতি, রাজনৈতিক চাপ এবং জনগণের প্রত্যাশা সবকিছুই একসাথে। তবুও তিনি এগিয়ে যান, কারণ জীবনই এক সংগ্রামের গল্প। সালাউদ্দিন আহমেদের জীবন যেন এক জীবন্ত ইতিহাস। গ্রামের ছেলে থেকে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্র পর্যন্ত তার যাত্রা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি। তিনি শুধু একজন নেতা নন, তিনি একজন প্রতীক। হারিয়ে যাওয়া থেকে ফিরে আসা,
নির্বাসন থেকে নেতৃত্ব ফেরা, সংগ্রাম থেকে সাফল্যে ওঠা। তার গল্প বলে মানুষ কখনো শেষ হয়ে যায় না যদি লড়াই চালিয়ে যায়। এই ছিল সালাউদ্দিন আহমেদের গল্প, একজন মানুষের যাত্রা, একটি দেশের রাজনৈতিক ইতিহাসের অংশ। এমন আরো সত্য ঘটনা, রহস্য আর অনুপ্রেরণার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।